আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে, যে টপিক নিয়ে কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে পৃথিবীর যত বিপ্লব। তার মানে আমরা পৃথিবীর সব বিপ্লব নিয়ে আমরা কথা বলবো, পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু বিপ্লব নিয়ে কথা বলবো। তা আসলে এই যে বিপ্লব নিয়ে কথা বলা বা বিপ্লব নিয়ে আমাদের পড়াশোনা, এটার মূলত কারণটা কি? কারণ হচ্ছে বিপ্লব থেকে প্রত্যেক বছরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তোমরা যারা এবছর এইচএসসি এবং আলিম পরীক্ষা দিয়েছো, তোমাদের ফলাফল প্রকাশিত হবে খুব শীঘ্রই। আমি যদি ভুল না করে থাকি তাহলে খুব সম্ভবত আজকে কত তারিখ, 15 হলে কালকেই, তাই না? তো তোমরা ইতিমধ্যে অনেক টেনশনে আছো, দুশ্চিন্তায় আছো। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, দুশ্চিন্তার কিছু নেই ভাই, দুশ্চিন্তার কিছু নেই। আমরা আহ, মানে শুধুমাত্র একটা পরীক্ষা, একটা ফলাফল তোমার জীবনকে একেবারে যে ভেঙে চুরে দেবে, বদলে দেবে, এরকম না। হয়তো কারো কারো ফলাফল বেশ ভালো হবে, এতটাই ভালো হবে যে হ্যাঁ, তাদের লাইফের কোর্স কিছুটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মনে রাখবে যে আমাদের ভাগ্য অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে। ঠিক আছে? কাজেই তোমরা তোমাদের মতো করে চেষ্টা করে যাবে, চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, এবং আশা করি যে আমরা এতটাই চেষ্টা করতে পারবো যে আল্লাহ আমাদের ভাগ্যে সবচেয়ে ভালোটাই লিখবেন ইনশাআল্লাহ। তো তোমরা দুশ্চিন্তা করবে না, এটা তোমাদেরকে আবারও বলে নিচ্ছি। এবং তার সাথে তোমাদেরকে আরও বলছি যে আমরা আজকে দুনিয়ার গুরুত্বপূর্ণ বিপ্লবগুলো নিয়ে পড়বো। যারা এখন জয়েন করছো তাদেরকে বলছি, এবং তোমরা একটু জানিয়ে দেবে যে তোমরা আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার আমার কথা ক্লিয়ার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সব কিছু ঠিকঠাক আছে। তো দেখো, বিপ্লব নিয়ে যখন আমরা পড়ব, তখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই যে বিপ্লব, এই বিপ্লব জিনিসটা আসলে কি। বিপ্লব জিনিসটা আসলে কি? বিপ্লব হচ্ছে কি? রেভলিউশন, তাই না? এই যে রেভলিউশন বা বিপ্লব, এই রেভলিউশন বা বিপ্লব আসলে জিনিসটা কি, কি ঘটে? বিপ্লব শুনলে আমাদের মনে হয় যে একটা মারামারি হয়েছে, তাই না? বা একটা ভাঙচুর হয়েছে, একটা কঠিন অবস্থা। কিন্তু বিপ্লব শব্দ, মানে বিপ্লব অর্থ মূলত আমূল পরিবর্তন হওয়া। হ্যাঁ, আমূল পরিবর্তন হওয়া। এখন এই বিপ্লব হতে গেলে যে তোমার এই বললাম যে মারামারি হইতে হবে, হ্যাঁ, হানাহানি হইতে হবে, তারপরে হচ্ছে কোনো একটা দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হইতে হবে, এটা জরুরি না। বিপ্লব বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে পারে। তোমার আমার জীবনে হতে পারে, কথা বলার স্টাইলে হতে পারে, পোশাকে হতে পারে, সাংস্কৃতিক হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন ধরো, নর্মালি মাঝে মাঝে একটা ট্রেন্ড চলে, তাই না? আমরা দেখেছি যে অনেক আগে ওই আমাদের যারা বাপ চাচারা ছিলেন, তারা যখন স্টুডেন্ট ছিলেন তাদের সময় প্যান্টের ঘের হইতো অনেক বড় বড়। তোমরা ওই সময়কার ছবি দেখেছো কিনা আমি জানি না, যে মানে প্যান্টের এই যে পায়ের নিচের যে জায়গা, ওটা অনেক বড় বড় হইতো। হ্যাঁ, তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে কি হইলো, এই যে তোমার এই যে চোস পায়জামা বলে, হ্যাঁ, তার মানে হচ্ছে একেবারে পায়ের সাথে লাগানো। হ্যাঁ, পায়ের সাথে লাগানো বিভিন্ন রকম প্যান্ট পায়জামা, এগুলো আমরা দেখলাম যে আসলো একে একে। এরপর যখন আমরা আমাদের সময় আস্তে আস্তে আবার আসছি, আমরা দেখছি আবারও সেই পুরনো সেই সেই সিস্টেম ফেরত আসছে, যে আবারও প্যান্টের এই যে নিচের দিকের যে অংশটা, সেটা কিন্তু আবারও কি হচ্ছে, ঢোলা হচ্ছে অনেক। তাহলে দেখো, এই যে পরিবর্তন, এগুলোও কাইন্ড অফ বিপ্লব। ধরো যে আমাদের দেশে জিন্স পরা এটা একটা স্টাইল, হঠাৎ করে কি হইলো, রাতারাতি এটা বদলে গিয়ে সবাই লুঙ্গি পরা শুরু করলো। তাহলে এই বিপ্লবটা হবে কি? লুঙ্গি বিপ্লব। তার মানে ফ্যাশনের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে একটা বড় টাইপের পরিবর্তন আসছে। আমরা দেখেছি যে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে পৃথিবীতে বড় বড় এরকম বিপ্লব হয়েছে, যেগুলো আমূল পরিবর্তন এনেছে। কোনো ক্ষেত্রে দেশের শাসন ক্ষমতায়, কোনো ক্ষেত্রে পৃথিবীর রাজনৈতিক কোর্স পরিবর্তন করে দিয়েছে বিপ্লব। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরো সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে সেগুলোকে বিপ্লব চেঞ্জ করে দিয়েছে। ল্যাটিন লিটারারি বুমের কথা যদি আমরা ধরি, আমরা এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে এরকম যে বিপ্লবগুলো আছে সেগুলো নিয়ে প্রাইমারিলি পড়ার চেষ্টা করব। তাহলে একদম প্রথমে আমরা যে বিপ্লবটা দেখব একদম প্রথমে, সেটি হচ্ছে ফরাসি বিপ্লব। সবচেয়ে বেশি প্রশ্ন এই ফরাসি বিপ্লব থেকে আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মানে বিপ্লবের মধ্য থেকে। ফরাসি বিপ্লবের কথা বলতে গেলেই আমাদের চোখের সামনে কয়েকটা নাম চলে আসে। যেমন লুইয়ের কথা আসে, লুই। হ্যাঁ, রাজা চতুর্দশ লুই, ষোড়শ লুই, তাদের কথা আসে। লুই দ্য 16, তাই না? এই যে লুই, সবার নামই যে লুই, চতুর্দশ লুই মানে 14তম লুই, 16তম লুই। এইটার কারণ কি? কারণ হচ্ছে আগে মানুষের প্রচুর বাচ্চা কাচ্চা হতো,
মানুষ বাচ্চা কাচ্চার নাম টাম ওভাবে রাখতো না, বাপের নামেই আবার ছেলের নাম হইতো বা দাদার নামে হচ্ছে নাতির নাম হইতো, এরকম হতো। ঠিক আছে, তো ওই সময় ওই লুই রাখা হতো নাম, এবং লুইয়ের মানে 14তম লুই, 14 নাম্বার লুই আর কি, 15 নাম্বার লুই, 16 নাম্বার লুই, এভাবে লুইয়ের নাম বা ক্রম পরিবর্তন হতো, নাম একই জায়গায় স্থির থাকতো। তো ফরাসি বিপ্লব শুনলে আমরা প্রথম যেটা বুঝতে পারি এটা ফ্রান্সে হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ফরাসি। ফ্রান্সে হয়েছে বলে এটার নাম কি, ফরাসি বিপ্লব। তাহলে এই বিপ্লবের সূচনা হয়েছিল 1789, 14 জুলাই 1789। তবে এই বিপ্লবের বীজ বপন করা হয়েছিল আরো অনেক আগে। ফ্রান্সে দীর্ঘদিন ধরে চলা নানা রকম অন্যায্য যুদ্ধ, যেগুলোতে ফ্রান্স অংশগ্রহণ করেছিল, তারপর নানা রকম ব্যাপার, নানা রকম খরচ, যেগুলো ফ্রান্স না করলেও পারত, এইসব খরচ, এইসব যুদ্ধের খরচের যোগান দিতে গিয়ে ফ্রান্সের মোট ব্যয় মোট আয়ের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছিল। দিনকে দিন রাজা কি করছিলেন, সামন্তদের কাছে বাধ্য হয়ে যাচ্ছিলেন, এবং সাধারণ মানুষ বা একেবারে যারা হচ্ছে লোয়ার পর্শনে যারা আছে রাষ্ট্রের, তাদের সাথে রাষ্ট্রের অভিজাতদের বা রাজা বা রাজন্যবর্গ যারা, তাদের জীবনযাত্রায় একটা বিশাল তফাৎ তৈরি হচ্ছিল। এই তফাৎ তৈরি হতে হতে এমন একটা অবস্থায় চলে যায় যে সাধারণ যারা প্রজা আছে তারা কোনো খাবার দাবার পাচ্ছে না, তারা কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না, তারা মারাত্মক বাজে অবস্থার মধ্যে আছে, আর রাজারা আছে খুব সুখে শান্তিতে, খুব ভালো মতো। এমনকি একদিন দেখা গেল যে এই যে রাজা ষোড়শ লুই, যিনি এই বিপ্লবের মাধ্যমে পরাজিত হয়েছিলেন, এই রাজা ষোড়শ লুইয়ের বউ, যার নাম হচ্ছে মেরি অ্যান্টোনয়েট, এই মেরি অ্যান্টোনয়েট বা মেরি আতনয়েট যিনি আছেন, দেখা গেল যে কি হলো, তিনি একদিন প্রাসাদের মানে ছাদে উঠেছেন বা দেয়ালের উপরে উঠেছেন, উঠে তিনি দেখছেন, হাঁটছেন যখন, বারান্দা থেকে তিনি দেখছেন যে বাইরে লোকজন মিছিল করছে। তিনি তার পরিচারিকাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, ওরা সবাই মিছিল করছে কেন? তখন পরিচারিকা বললেন যে ওরা রুটির জন্যে, রুটি পাচ্ছে না, রুটি খাবে তাই মিছিল করছে। মেরি আতনায়েত খুব অবাক হলেন, হয়ে বললেন যে ওরা কেন রুটির জন্য মিছিল করছে, ওরা তো কেক খেলেই পারে। তাহলে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, মানে বলছে যে ওরা কেন রুটির জন্য মিছিল করছে, ওই কেক খেলেই পারে। মানে আতনায়েত এতটুকু বোঝেন নাই, বা মেরি এতটুকু বোঝেন নাই, তার এতটুকু বোধ বুদ্ধি ছিল না যে মানুষ রুটি পাচ্ছে না, কেক সে কোত্থেকে খাবে, তাই না? কাজেই রুটির দাবিতে যে ভুখা মিছিল হচ্ছে, তাকে আতনায়েত কিন্তু এটা উপহাস করে না, বরঞ্চ সিরিয়াসলি বলেছেন ওরা মানে রুটি খুঁজছে কেন, কেক খেলেই পারে। তাহলে যখন রাজা এবং প্রজাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়ে যায়, তখন একটা বিপ্লব আসন্ন হয়, এবং আমরা সেটাই দেখলাম। এই যে বাস্তিল দুর্গের পতন ঘটে, হ্যাঁ, 14 জুলাই, এই বাস্তিল দুর্গটা একটা জেলখানা ছিল, এবং এই বাস্তিল দুর্গের ওই সময় পতন ঘটে। হ্যাঁ, জনগণ এই যে বাস্তিল দুর্গ ভেঙে চুরে সবাইকে বের করে নিয়ে একে একে গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়। এই বিপ্লব মোটে 21 দিন স্থায়ী হয়েছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই বিপ্লবের স্লোগান, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এই বিপ্লবে দুইজন, রুশো আর ভলতেয়ার, দুইজন এই বিপ্লবকে খুব অনুপ্রাণিত করেছে, এবং এই দুইজনের দুইটা গুরুত্বপূর্ণ উক্তি এই বিপ্লবে এবং বিপ্লব পরবর্তী সময়ে দুটো গুরুত্বপূর্ণ উক্তি খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ, দখল করেছিল। সেইগুলা কি কি? 1 নাম্বার হচ্ছে এই সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, যেটা বলেছিলেন যা জ্যাক রুশো। তাহলে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব যে স্লোগানটা আছে, এই স্লোগানের জনককে এই যে রুশো যে দেখছেন, হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুশো, এই যা জ্যাক রুশো হচ্ছে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব এই স্লোগানের জনক। আর ভলতেয়ার কি বলেছেন? ভলতেয়ার আমাদের মানে মানুষের যে প্রত্যেক দিনকার যে কথাবার্তা, বা মানে আমরা যে কথা বলি, আমাদের মনের ভাব প্রকাশ করি, ভলতেয়ার বলছেন যে এইটার স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা থাকতে হবে। হ্যাঁ, কি হতে হবে? বাক স্বাধীনতা থাকতে হবে। ভলতেয়ার বলছেন যে তোমার মতের সাথে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, ভলতেয়ার বলছেন যে তোমার মতের সাথে আমার মতের মিল নাই থাকতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। তাহলে ভলতেয়ার কি বলছেন? বলছেন যে তোমার মতের সাথে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত। ঠিক আছে, এটা ভলতেয়ার বলছেন। দুইজন বিখ্যাত দার্শনিক বা লেখক, যাদের মাধ্যমে তারা এই বিপ্লব অনুপ্রাণিত হয়েছে। এরপরে আমরা দেখি এই বিপ্লবের মাধ্যমে কি হয়। এই বিপ্লবের মাধ্যমে হচ্ছে রাজা ষোড়শ লুই পরাজিত হন। আর রাজা ষোড়শ লুইয়ের আগে 14 লুই মানে 14তম লুই, তিনি বলেছিলেন যে আমিই রাষ্ট্র। রাজা 14 লুই বলেছিলেন কি, যে আমিই রাষ্ট্র। ষোড়শ লুই কিন্তু বলেননি। এটা প্রশ্ন আসে,
কে বলেছিলেন যে আমি রাষ্ট্র বা আমি রাষ্ট্র, এই উক্তিটি কে করেছিলেন? রাজা চতুর্দশ লুই করেছিলেন। হ্যাঁ, লুই দ্য 14th করেছিলেন যে আমি রাষ্ট্র। আচ্ছা, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের উপর লেখা চার্লস ডিকেন্সের, ফরাসি বিপ্লবের উপর লেখা চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত উপন্যাস, যেখানে এই ফরাসি বিপ্লবকে উপজীব্য করে লেখা হয়েছে। এরপরে এইখানে আমরা দেখছি কিছু ছবি আছে। এই ছবির মধ্যে একটাতে গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়াকে দেখানো হচ্ছে। অনেকের মনে তোমাদের প্রশ্ন থাকে যে গিলোটিন আসলে জিনিসটা কেমন ছিল। এই যে এই ধরনের ছিল, যেইখানে একটা ব্লেড, দেখো একটা সরু ব্লেড এখানে রাখা হয়েছে, যে ব্লেডের মধ্যে তোমার গলাটা দেয়া হবে, উপর থেকে ব্লেড এসে ধাম করে পড়বে, পড়লে তখন কি হবে, এই গলাটা কেটে, হ্যাঁ গলাটা কেটে মানে কল্লা এক পাশে চলে যাবে, ধড় আর এক পাশে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়ার সিস্টেম। এটা হচ্ছে মেরি আন্তনয়েট, ঠিক আছে, বা মেরি আন্তনয়েট, রানী, যিনি বলেছিলেন হ্যাঁ ওই যে যে কেক খেলেই তো পারে, ঠিক আছে। এবং এবং আমরা দেখছি যে এখানে জ্যাকোবিন ক্লাব নামে একটা ক্লাব ছিল, তোমরা হয়তো জানো, ক্লাবের নাম ছিল জ্যাকোবিন ক্লাব, যেটা ছিল এই জ্যাকোবিন ক্লাব ছিল, এই জ্যাকোবিন ক্লাব ছিল যে আমাদের জ্যাকোবিন ক্লাব ছিল আমাদের ফরাসি বিপ্লবের বা ফরাসি বিপ্লবকে সফল করার জন্য অন্যতম প্রভাবক একটা ক্লাব। এই জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন আমাদের ভারতীয় উপমহাদেশের টিপু সুলতান, তোমরা টিপু সুলতানের নাম হয়তো শুনেছ। হ্যাঁ, তো এই শেরে মহীশূর টিপু সুলতানও কিন্তু এই জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। আর এই জ্যাকোবিন ক্লাবকে কেন্দ্র করে একজন নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিলেন বলা হয় ফরাসি বিপ্লবের সময়। তোমরা কি তার নামটা বলতে পারবা? জ্যাকোবিন ক্লাবের নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিলেন, হ্যাঁ বলতে পারবা কে করেছিলেন? জ্যাকোবিন ক্লাবকে কেন্দ্র করে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিলেন বলা হয়, ঠিক আছে। নাম কি সেই ভদ্রলোকের? দেখি কমেন্টে তোমরা কে এই নামটা দ্রুত বলতে পারো, আমি খেয়াল করব, ঠিক আছে। এই যে দেখো এখানে টিপু সুলতানের ছবি এখানে দেয়া হয়েছে, শেরে মহীশূর টিপু সুলতান বলা হচ্ছে যাকে, শেরে মহীশূর বলা হচ্ছে যাকে। এখানে রুশো এবং ভলতেয়ারের ছবি, হ্যাঁ রুশো এবং ভলতেয়ারের ছবি দেয়া হয়েছে। তো বলেছি যে তাদের বিখ্যাত উক্তি আছে, টিপু সুলতানকে তো শেরে মহীশূর বলা হয়, যিনি লর্ড ওয়েলেসলির সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাই না? এবং লর্ড ওয়েলেসলির সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই যে সোর্ড অফ টিপু সুলতান নামে উপন্যাস আছে, এবং সেই উপন্যাস অনুযায়ী সিরিজ নির্মাণ করা হয়েছে কিন্তু টিপু সুলতানের উপর। এরপরে যে এখানে আছে, আমরা তো বলেছি যে রুশো আর ভলতেয়ার তাদের দুইটা উক্তি তো আমরা পড়েছি, জেনেছি। এইবার আমরা দেখব রুশ বিপ্লব। কি দেখব আমরা? রুশ, হ্যাঁ সাবাস, রোবসপিয়ার। কে বলেছে রোবসপিয়ার? এই তো অধীরা ওফেলিনা বলেছে, শাহিনা আক্তার মায়া বলেছে, খান ফাহাদ বলেছে, সাবাস। জ্যাকোবিন ক্লাবের মাধ্যমে রোবসপিয়ার তিনি হচ্ছেন নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিলেন, তাই না? অনেক মানুষকে তিনি হত্যা করেছিলেন, গিলোটিনে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ট্রাজিক ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত তারও কিন্তু মৃত্যু হয়েছিল গিলোটিনে আর কি, ঠিক আছে। রোবসপিয়ার নিজেও কিন্তু গিলোটিনে মৃত্যুবরণ করেছিলেন। এরপরে আমরা দেখব রুশ বিপ্লব। নাম শুনেই বুঝতে পারি কি, রুশ বিপ্লব নাম শুনেই বুঝতে পারি বিপ্লব হয়েছে কই? রাশিয়াতে। কোথায় হয়েছে বিপ্লব? রাশিয়াতে হয়েছে। তাহলে রুশ বিপ্লব কোথায় হয়েছে ভাই? রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছে। রুশ বিপ্লব হয়েছে রাশিয়াতে। কত সালে হয়েছে? 1917 সালে হয়েছে। এখন এই বিপ্লব যারা করেছে সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে বলশেভিক। রুশ বিপ্লব যে রাজনৈতিক দল করেছে সেই রাজনৈতিক দলের নাম কি? নাম হচ্ছে বলশেভিক। তাহলে বলশেভিক নামক রাজনৈতিক দলের মাধ্যমে, বলশেভিক নামক রাজনৈতিক দলের মাধ্যমে এই বিপ্লব হয়েছে। বলশেভিক নামক রাজনৈতিক দলের মাধ্যমে এই বিপ্লব হয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলে? রুশ বিপ্লব বলে, ঠিক আছে, বলশেভিক বিপ্লব বলে। এবং বলশেভিক দলটা এখানে সমাজতন্ত্র কায়েম করেছে, ঠিক আছে। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে কি করেছে? সমাজতন্ত্র কায়েম করেছে, এই জন্য একে সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। তাহলে রাশিয়ার বিপ্লব হচ্ছে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব, যেটা বলশেভিক নামক একটা দল করেছে, এই জন্য এটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। রাশিয়াতে হয়েছে, এই জন্য এটাকে রুশ বিপ্লব বলা হয়। এবং অক্টোবর মাসে হয়েছে। কোন মাসে? অক্টোবর মাসে এটা হয়েছে, জন্য এটাকে অক্টোবর বিপ্লবও বলা হয়, ঠিক আছে। ওকে, এইবার আমরা দেখি এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় তথা বিশ্বে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয় এবং জার দ্বিতীয় নিকোলাস এইখানে পরাজিত হন। তাহলে রাশিয়ায় তথা বিশ্বে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয় এই বিপ্লবের মাধ্যমে, এবং জার দ্বিতীয় নিকোলাস এই বিপ্লবের মাধ্যমে পরাজিত হন। রাশিয়া 1922 সালে ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক নাম নেয়, এবং সবগুলা, এই যে আমরা জানি যে 14টা যে আলাদা রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোকে একসাথে করে ইউএসএসআর গঠিত হয়, এবং রুশ ফেডারেশন হয় ওই রাষ্ট্রগুলোকে নিয়ে 1926 সালে। কিন্তু এই যে এত কিছু করে যে সমাজতন্ত্র রাশিয়াতে প্রতিষ্ঠা হয়,
রাশিয়া কিন্তু এই সমাজতন্ত্র ধরে রাখতে পারেনি। আমরা দেখি যে রুশ বিপ্লব ব্যর্থ হয়ে যায় অনেক পরে এসে। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ তথা লেনিন, এই যে লেনিন নামে আমরা যাকে চিনি, লেনিন, তিনি কিন্তু এপ্রিল থিসিস দিয়েছিলেন। হ্যাঁ, এবং তার দেয় এপ্রিল থিসিস, তার বেসিসে যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, সেই ভিত্তিতে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, সেই সমাজতন্ত্র ভেঙে যায় দুটো নীতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে পেরেস্ট্রাইকা, আর একটা হচ্ছে গ্লাসনস্ট। এই গ্লাসনস্ট আর পেরেস্ট্রাইকার উপর ভিত্তি করে বা খোলামেলা আলোচনা, সংস্কারমূলক আলোচনা, এই দুটোর উপর ভিত্তি করে কি হয়, সমাজতন্ত্র ভেঙে যায়। এবং সমাজতন্ত্র ভেঙে সোভিয়েত রাশিয়া থেকে মানে সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়া থেকে আরও 14টা দেশ আলাদা হয়ে যায়, মোট 15টা স্বাধীন দেশের জন্ম হয়। তাইলে পেরেস্ট্রাইকা অর্থ হচ্ছে সংস্কার, গ্লাসনস্ট অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। এখানে আমরা যার ছবি দেখছি তিনি হচ্ছেন মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ হচ্ছেন সোভিয়েত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট, সমাজতান্ত্রিক রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট, এবং তিনি এই পেরেস্ট্রাইকা আর গ্লাসনস্ট, এই যে যে দুটো থিওরি আছে, সেই থিওরির জনক। আসলে কেন খোলামেলা আলোচনা একটা আলাদা থিওরি হিসেবে সোভিয়েত রাশিয়ায় চললো, এটা একটা মজার গল্প আছে। সোভিয়েত রাশিয়াতে মানুষজন সোভিয়েত রাশিয়াতে মানুষজন কোনো কিছুই, হ্যাঁ, সোভিয়েত রাশিয়াতে মানুষজন কোনো কিছুই বলতে পারতো না, মানে তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। ঠিক আছে, খোলামেলা আলোচনা তো বহুত দূরের কথা, সরকারের সমালোচনা করতে তাদের জানমান কাইপা যাইত। মানে আমাদের বাংলাদেশে একসময় যে অবস্থা ছিল হাসিনার আমলে, জাস্ট লাইক দিস। তো একবার হয়েছে কি, বলা হয় যে কেজিবি ওই সময় এতটাই সক্রিয় ছিল যে বলা হয় একবার এক লোক গেছে পার্কে, পেপার পড়তেছে বসে বসে, পেপার পড়তে পড়তে গরম লাগছে, তার লাগলে সে পেপারের দিকে তাকায় বসে, উফ কি অসহ্য। এটা বলার সাথে সাথে ঝোপের মধ্য থেকে দুইজন লোক বের হয়ে আসছে, এসে ওই লোকরে ধরে চেঙাদোলা করে নিয়ে যাচ্ছে, চল তোরা আয়না ঘরে নেব। তখন ওই লোক বলতেছে, ভাই আমারে কেন নিয়ে যাচ্ছেন? বলছে, তুই বলছিস যে সোভিয়েত রাশিয়া, মানে এই যে সরকার যে আছে, সরকার প্রধান অসহ্য, হ্যাঁ, মানে সে সে একটা অসহ্য। তো তখন বলছে, ভাই আমি তো এটা মানে ইয়েকে বলি নাই, মানে পুতিনকে বলি নাই, বা আমি তো এটা মানে স্টালিনকে বলি নাই, ঠিক আছে, তাহলে আপনারা কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছেন ভাই? আমি তো বলছি যে গরম অসহ্য। তো তখন গোয়েন্দারা বলতেছে যে শোন, আমাদের পাগল মনে করিস না, ঠিক আছে, আমরা তো জানি যে আসলে কে অসহ্য, গরম নাকি মানে স্টালিন আর কি। ঠিক আছে, তো এই যে এইরকম একটা মানে বাক স্বাধীনতার একটা বাজে বিশ্রী রকম অবস্থা ওই সময় সোভিয়েত রাশিয়া হয়ে গেছিল, সেটার বিরুদ্ধে মানে মিখাইল গর্বাচেভ বললেন সবাই কি করতে পারবে, খোলামেলা আলোচনা করতে পারবে, এই জন্য সবাইকে এটা একটা বিশাল সংস্কার হিসেবে ধরা হচ্ছিল ওই সময়। ওকে, এইবার আমরা দেখি যে এই রুশ বিপ্লবকে নিয়ে লেখা বিখ্যাত একটা বই আছে, যে বইয়ের নাম হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন। জন রিড নামে একজন ভদ্রলোক এটা লিখেছেন। ইউএসএসআর যখন ভেঙে যায় তখন 15টা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, সেটা তো আমরা বলেছি। ঠিক আছে, এইবার এইখানে আমরা 3জন ব্যক্তির ছবি দেখি। 3জন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্টে এই 3জন ব্যক্তির মধ্যে কাকে কাকে চেনো দেখি, কয়জনকে চেনো, তোমরা নাম লিখতে পারো কিনা। হ্যাঁ, কাদেরকে কাদেরকে তোমরা চেনো দেখি, বলতে পারো কিনা। হুম, কাদেরকে কাদেরকে তোমরা এর মধ্যে চেনো। হুম, একদম প্রথমে যে ভদ্রলোক আছে আমি বলে দিই যে তার যে মৃতদেহ সেটা এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে, তার মৃতদেহ এখনো সংরক্ষিত অবস্থায় আছে মস্কোতে। হ্যাঁ, তার মৃতদেহ এখনো সংরক্ষিত করে রাখা আছে। এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে লেনিন, তাই না? এই ভদ্রলোকের নাম হচ্ছে লেনিন। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ হচ্ছে তার প্রকৃত নাম। লেনিন বলে তাকে আদর করে ডাকা হয়, তার ছদ্মনাম ছিল লেনিন। এই যে যে ভদ্রলোক মাথা উঁচু করে তাকায় আছেন, এর নাম হচ্ছে স্টালিন। নাম কি? স্টালিন। শ্রেণী শত্রু খতম করার জন্য তিনি বিখ্যাত। হ্যাঁ, শ্রেণী শত্রু খতম করার জন্য বিখ্যাত। এবং ইউরোপের লৌহ মানব বলা হয় স্ট্যালিনকে। কি বলা হয়? ইউরোপের লৌহ মানব বলা হয়। ঠিক আছে, খুবই খুবই তেজি পাবলিক, এমনকি এতটাই তেজি ছিলেন ঘরের মধ্যে তিনি স্ট্রোক করছেন, হ্যাঁ, করে পেশাব পায়খানা করে ফেলছেন, তার মধ্যেই তিনি শুয়েছিলেন, কিন্তু তিনি ঘরে ঢোকার আগে বলছেন তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করবা না। এই জন্যে দীর্ঘ 9 ঘন্টায় কেউ তার ঘরে একটা নক করতে সাহস পায় নাই। ঠিক আছে, এতটাই তিনি বদমেজাজি লোক ছিলেন। এরপরে এই পাশে আমরা যাকে দেখছি তিনি হচ্ছেন নিকিতা ক্রুশ্চেভ। ক্রুশ্চেভ হচ্ছেন যখন স্নায়ুযুদ্ধ চলছে বা যখন ওই যে কিউবান মিসাইল ক্রাইসিস বা মিসাইল সংকট যখন হয় কিউবার সাথে, সেই মিসাইল সংকটের সময় উনি সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। মিসাইল সংকট চলাকালীন প্রেসিডেন্ট, হ্যাঁ, সোভিয়েত প্রেসিডেন্ট হচ্ছেন কে? নিকিতা ক্রুশ্চেভ। এবং মজার ব্যাপার হচ্ছে যে যে ইউক্রেনের সাথে রাশিয়ার ক্রিমিয়া নিয়ে সমস্যা হলো না, ইউক্রেন আর ক্রিমিয়া এইটা নিয়ে রাশিয়ার সাথে সমস্যা হলো, বাঁধলো প্রথম,
এই ক্রিমিয়া কিন্তু ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন নিকিতা ক্রুশ্চেভ। ঠিক আছে, মনে রাখবা। হ্যাঁ, যে ক্রিমিয়া ইউক্রেনকে দান করে দিয়েছিলেন নিকিতা ক্রুশ্চেভি। ওকে, এইবার আমরা দেখি ইরানের ইসলামী বিপ্লব। ইরানে একটা বিপ্লব হয়, যে বিপ্লব ইসলামী বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হন। আর এই যে এই ভদ্রলোকের নাম হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি হচ্ছে, তিনি এই বিপ্লবের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ইসলামিস্টরা ক্ষমতায় আসে এবং আমেরিকা পন্থী এই ভদ্রলোক, হ্যাঁ, রেজা শাহ পাহলভি, তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রে পালিয়ে চলে যান। পাহলভি ছিলেন একেবারে মানে তিনি ইসলাম মানে কি বলবো, তিনি একেবারে অপ্রেসড করে রাখতেন। হ্যাঁ, তো সেইখান থেকে এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের ইসলামী বিপ্লব হয় এবং এর মাধ্যমে ইরান ইউএসের চূড়ান্ত আধিপত্য থেকে একদমই বের হয়ে আসে এবং তারপর থেকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সব রকম সম্পর্ক মোটামুটি ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের ঘটনা। ঠিক আছে, এইবার দেখি চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। দুজন মানুষের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন কে? একজন হচ্ছেন সান ইয়াতসেন। সান ইয়াতসেন হচ্ছেন আধুনিক চীনের প্রতিষ্ঠাতা। সান ইয়াতসেনকে বলা হয় আধুনিক চীনের প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছেন মাও সেতুং। আমরা কোনো কোনো জায়গায় তার নাম দেখব সেতুং, কোনো কোনো জায়গায় তার নাম দেখব জেদং, কিন্তু উনি আসলে লোক একই। সেতুং এবং জেদং দুটোই আসলে মাও সেতুং এর নাম। ঠিক আছে, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল এই ভদ্রলোকের নেতৃত্বে, মাও সেতুং এর নেতৃত্বে। এবং এবং 1949 সালে যখন এই সমাজতান্ত্রিক বিপ্লব মাও সেতুং ঘটান, তখন কুওমিন্টাং নামে একটা দল ছিল, সেই দলকে পদচ্যুত করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে মাও সেতুং বা মাও জেদং, তোমরা যেটা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করো, এই ভদ্রলোক কি করেন, দায়িত্ব নিয়ে নেন, শাসনভার নিয়ে নেন। এবং চেয়ারম্যান মাও, তার নেতৃত্বে পুরো পৃথিবীতে সমাজতন্ত্রের একটা জোয়ার বয়ে যায়। ঠিক আছে, এবং তিনি দীর্ঘদিন ধরে চীনকে শাসন করেন এবং দীর্ঘদিন ধরে চীনকে শাসন করার মাধ্যমে তিনি চীনের ওই যে চীনের মানে বিভিন্ন রকম, বিশেষ করে অর্থনৈতিক বিপ্লবের যে বিষয়টা আছে সেটাতে তিনি নেতৃত্ব দেন। গ্রেট লিপ ফরওয়ার্ড নামে একটা কর্মসূচি, হ্যাঁ, যেটাকে বলা হয় গ্রেট লিপ ফরওয়ার্ড। ঠিক আছে, এই কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন। এবং মেক ইন চায়না, মানে চায়নাতেই তৈরি করে চায়নার প্রোডাক্ট ব্যবহার করা, চীনের লোকজনের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো, এটা কিন্তু করেছেন মাও সেতুং বা মাও জেদং। ঠিক আছে, এই জন্যে তিনি চীনের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট মানে রুলার, হ্যাঁ, চীনের। এইবার আরব বসন্তের বিষয়টা আমরা যদি একটু জানি, দেখো আফ্রিকান অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে তারাই মূলত এই যে আরব ভাষাভাষী বা আরব জাতীয়তাবাদকে তারা টিকিয়ে রেখেছে। এখন এই আরবরা বরাবরই কি হয়, আমরা দেখি যে বেশিরভাগ আরব আফ্রিকান দেশ যেগুলো আছে সেইগুলোতে স্বৈর শাসকরা, হ্যাঁ, স্বৈর শাসকরা সেইগুলোতে দীর্ঘদিন ধরে কি করছে, তারা শাসন করছে। মানে 40, 42, 45 বছর ধরে সেগুলোতে কি এক একজন শাসক শাসন করতে থাকে। এখন আমরা দেখি যে এই সুযোগ ধরে, মানে এই সুযোগে আফ্রিকান আরেবিয়ান কান্ট্রিগুলোতে দুর্নীতি, হ্যাঁ, বিভিন্ন রকম অনিয়ম অবিচার, এগুলো মানে বিশাল ম্যাসিভ আকার ধারণ করেছে। 2010 সালে 17 ডিসেম্বর বেকার যুবক বোয়াজিজি নামে একজন বেকার যুবক, যিনি নর্মাল ব্যবসা করতেন, হ্যাঁ, একেবারে সবজির একটা দোকান তিনি চালাইতেন, মানে বিক্রি করতেন সবজি কার্টে করে। সেই সবজির ওই ভ্যানটা যখন পুলিশ মানে জব্দ করার পরে বোয়াজিজি সেটা ফেরত চাইলেন, বোয়াজিজির কাছে ঘুষ চাওয়া হইলো, বোয়াজিজি ঘুষ দিতে অস্বীকার করলেন। ব্যাস, পুলিশের সাথে তার একটা ঝামেলা, বোয়াজিজি বললেন না দিলে আমি কিন্তু নিজের গায়ে আগুন জ্বালাই দিব। বোয়াজিজিকে দিল না পুলিশ, বোয়াজিজিকে বললেন গভর্নর ভবনের সামনে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাই দিলেন। বোয়াজিজি অগ্নিদগ্ধ অবস্থায় মরে গেলেন। কিন্তু সেই আগুন আর নিভল না। আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়াতে জেসমিন বিপ্লব শুরু হলো এবং এই জেসমিন বিপ্লব শুরু হলো বোয়াজিজির গায়ে আগুন লাগাই দেওয়ার মধ্য দিয়ে। জাইন আবিদিন বেন আলী তিনি পালাই গেলেন এবং তার দীর্ঘ মোটামুটি 24 বছরের শাসন সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল এবং তিনি পালায়ে সৌদি আরব চলে গেলেন, আর কখনো ফিরতে পারলেন না। তিউনিসিয়াতে যে বিপ্লব শুরু হলো সেই বিপ্লব ছড়িয়ে পড়লো মিশরে। কোথায়? মিশরে। মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরে হোসনি মোবারক ছিল, সে হোসনি মোবারকের পতন ঘটলো। মিশরে কি হলো? হোসনি মোবারকের পতন ঘটলো টুইটারের মাধ্যমে এইখানে এই বিপ্লবীরা কি করতো, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো। এই জন্য এই বিপ্লবকে বলা হয় নীল বিপ্লব, বলা হয় টুইটার বিপ্লব। ঠিক আছে, এবং এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু ছিল তাহরির স্কোয়ার।
এই তাহরির স্কোয়ারকে কিন্তু লিবারেশন স্কোয়ারও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মিশরের এই বিপ্লব যদিও পরবর্তীতে স্থায়ী হয়নি, কিন্তু এই বিপ্লবে কিন্তু গণতন্ত্রের সময় জয় হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখি লিবিয়া। এই ভদ্রলোককে তোমরা হয়তো চেনো। এই ভদ্রলোকের নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। কি নাম তার? মুয়াম্মার গাদ্দাফি হচ্ছে তার নাম। লকারবি বিমান হামলার সাথে তার নাম জড়িয়ে আছে। এই মুয়াম্মার গাদ্দাফি দীর্ঘ দীর্ঘ প্রায় 42 বছর তিনি লিবিয়াকে শাসন করেছেন। দীর্ঘ প্রায় 42 বছর তিনি লিবিয়াকে শাসন করেছেন। এবং 2011 সালে এই মিশরের পরে লিবিয়াতেও যখন বিক্ষোভ হয়, তখন মুয়াম্মার গাদ্দাফির পতন হয় এবং গাদ্দাফিকে বিদ্রোহীরা হত্যা করে। বিপ্লবীরা গাদ্দাফিকে কি করে? হত্যা করে ফেলে। ঠিক আছে, এইভাবে লিবিয়াতেও সরকারের পতন হয় বা স্বৈরশাসকের পতন হয়। দেখো, এই যে শুধুমাত্র শাসকেরই পতন হতে হবে এটাই যে বিপ্লব তা কিন্তু না। দেখো, সেরকমই একটা বিপ্লব। দেখো, ইউরোপের রেনেসা বা পুনর্জাগরণ। ইউরোপের রেনেসা বা পুনর্জাগরণ জিনিসটা কি? চতুর্দশ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্স শহরে, এই নামটা, শহরের নামটা খুব ভালো করে মনে রাখবা, ইতালির ফ্লোরেন্স শহরে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার একটা বুম হয়। এবং এই রেনেসার অগ্রদূত ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। ভিঞ্চি এমন এমন ছবি এঁকেছেন, যেমন মোনালিসা। এই মোনালিসায় তুমি যেদিক থেকে তাকাবা মনে হবে মোনালিসা তোমার দিকেই তাকিয়ে আছে। তুমি তার দিকে তাকালে মনে হবে সে তোমার দিকে তাকিয়েই হাসছে। এই যে এই টাইপের ছবি ওই সময় প্রাথমিকভাবে আর কেউ আঁকতে পারে নাই। এছাড়া ভিঞ্চি ফ্লাইং ডাচম্যান এঁকেছিলেন, প্রথম হেলিকপ্টারের মডেল এঁকেছিলেন। ঠিক আছে, একটা মানুষ যে পাখা লাগায় ওড়ার চেষ্টা করছে সেটা এঁকেছিলেন। মানুষের শরীরের জ্যামিতিক ব্যবচ্ছেদ করেছিলেন। মোট কথা, লিওনার্দো দা ভিঞ্চি একজন আর্টিস্ট নাকি বিজ্ঞানী, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। সো এই যে লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো, যিনি ছিলেন একজন বিখ্যাত ভাস্কর, তিনি চমৎকার চমৎকার সব ভাস্কর্য নির্মাণ করেছেন। তো এই যে তাদেরকে দিয়ে ইউরোপের রেনেসা বা পুনর্জাগরণ হয়, যে পুনর্জাগরণ ছিল মূলত কিসের? শিল্পের, সংস্কৃতির পুনর্জাগরণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা দেখো, তোমরা হয়তো জানো যে আমাদের আমাদের যাদের আমরা যারা ইয়ে করছি, এই যে আম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমরা হয়তো জানো যে আমাদের কিন্তু এই খুব দ্রুতই, ঠিক আছে, একেবারে এই তোমাদের 18 তারিখ থেকেই আমরা কিন্তু শুরু করছি আমাদের রেজাল্ট পরবর্তী যে ব্যাচটা সেটা। ঠিক আছে, এবং রেজাল্ট পরবর্তী এই ব্যাচে এখন কিন্তু ভর্তি চলছে। আমরা আশা করব যে রেজাল্ট পরবর্তী এই ব্যাচে তোমরা যারা এখনও কোথাও ভর্তি হওনি অথবা অন্য কোথাও ভর্তি হয়েছো, আমাদের সাথে কন্টিনিউ করতে যাচ্ছ, সেখান থেকে তোমরা আশানুরূপ পড়াশোনা হচ্ছে না। প্রত্যেক বছরই আমরা দেখি যে সবাই প্রথমে আমাদের সাথে এনরোল করতে পারে না। কোর্সের মাঝামাঝি সময়ে যে মনে হয় যে হ্যাঁ ভাইয়ারা যদি আমাদেরকে পড়াইতো তাহলে কত ভালো হতো, এরকম অনেকেই মনে করে। এবং আমাদের মূল ব্যাচের চেয়ে সাধারণত এই রিভিশন ব্যাচ বা এই টাইপের ব্যাচ স্টুডেন্ট বেশি হয়ে যায়। ঠিক আছে, কারণ অনেকেই তাদের ভুলটা বুঝতে পেরে সরাসরি আমাদের কাছে এসে জয়েন করে। তো তোমরা যারা এরকম করতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু এটাই বড় সুযোগ। তোমরা ফুল সিলেবাসে তোমরা মানে একদম সবগুলো ক্লাসই তোমরা এখানে পাচ্ছ এবং আশা করছি এই রিভিশন ব্যাচে তোমরা খুব মানে এই রেজাল্ট পরবর্তী এই ব্যাচে তোমরা অবশ্যই অবশ্যই জয়েন করবে। ওকে, তো এরপরে আমরা সবুজ বিপ্লব দেখব, আরও একটা বিপ্লব, এটা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। কি ঘটেছিল সেটা হচ্ছে সবুজ বিপ্লবের জনক যিনি ডক্টর নরম্যান বোরলাগ। ডক্টর নরম্যান বোরলাগ তিনি 1970 সালে আবার শান্তিতে নোবেলও পাইছেন তার এই আবিষ্কারের কারণে। তিনি মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবন করেন, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস, যেটাকে HYV বলা হয়, উন্নত প্রযুক্তির উদ্ভাবন কৃষিক্ষেত্রে। ঠিক আছে, সেটা করেছেন কে? এই ডক্টর নরম্যান বোরলাগ। এবং এইটার মাধ্যমে তিনি সমস্ত বিশ্বের কৃষি উৎপাদন বাড়ানোতে, খাদ্যশস্য উৎপাদন বাড়ানোতে একটা বড় ভূমিকা ডক্টর নরম্যান বোরলাগ পালন করেছেন। হ্যাঁ, কাজেই 1943 সালে এই যে মেক্সিকোতে এই বিপ্লব, হ্যাঁ মেক্সিকোই দেখা যায় যে 1944 সালে মানে 43 সালে মেক্সিকো তার যে যে শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে 1951 সালেই এই দেশ কি হয়, একদম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। এবং 1964-তে আমরা দেখি মেক্সিকো প্রায় 250,000 টন গম বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়। আর এইটাকেই বলে হচ্ছে সবুজ বিপ্লব। তার মানে ফসলের উৎপাদনের ক্ষেত্রে একটা বড় টাইপের বিপ্লব ঘটে যায়, যেটাকে আমরা HYV হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস বলছি।
ভেলভেট বিপ্লব কি? ভেলভেট বিপ্লব হচ্ছে চেকোস্লোভাকিয়ায় হয়। কোথায় হয়? চেকোস্লোভাকিয়ায় হয়। চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া এই দুটো ভেঙে, মানে চেকোস্লোভাকিয়া ভেঙে পরবর্তীতে চেক প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া হয়। তো এই যে, তো এই চেক প্রজাতন্ত্র আর এই যে স্লোভাকিয়া যে হলো, হ্যাঁ, চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া যে হলো, এই চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া যে হলো চেকোস্লোভাকিয়া ভেঙে, এইটাকে বলে ভেলভেট ডিভোর্স। কি বলে? ভেলভেট, ভেলভেট ডিভোর্স। তার মানে চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া ভেঙে কি হলো? ভেলভেট ডিভোর্স হলো। মানে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া ভেঙে, মানে চেকোস্লোভাকিয়া ভেঙে এই দুটো দেশ আলাদা হলো, ঠিক আছে, বিচ্ছেদের মাধ্যমে। ভেলভেট বিপ্লব হয়েছিল তাই চেকোস্লোভাকিয়ায় কবে? 1989 সালে। আর ভেলভেট ডিভোর্সটা হয় হচ্ছে 1993 সালে, ঠিক আছে। ভেলভেট ডিভোর্সটা হয় 1992 সালে, ঠিক আছে। ওকে, এইবার আমরা দেখি ছাতা বিপ্লব কোনটা। হংকংয়ে তোমরা জানো যে গণতন্ত্র নাই। হংকংয়ের দল আমাদের দেশে খেলতে এসেছে, তাদের নাম কি? হংকং চায়না, তাই না? তোমরা দেখেছো হংকং চায়নার কাছে বাংলাদেশ কি করেছে? হেরে গেছে 1 গোলে। তো এই যে হংকং চায়না, এই হংকং চায়না আমাদের দেশে কি করছে? খেলতে আসছে। অথচ হংকংয়ে গণতন্ত্র একটা খুব হট কেক, ঠিক আছে। হংকংয়ের গণতন্ত্রপন্থীরা আন্দোলন করছে, তখন সরকারি বাহিনী কি করছে? তাদের উপর টিয়ার শেল মারছে। তখন বিক্ষোভকারীরা কি করছে? ছাতা দিয়ে সেই টিয়ার শেল মোকাবেলা করছে। পরে সব বিক্ষোভকারীরা ছাতা নিয়ে আসছে। এরপরে এই হংকংয়ের এই গণতন্ত্রপন্থী বিপ্লবকে ছাতা বিপ্লব বা আমব্রেলা রেভলিউশন নামে, কি বিপ্লব? এই আমব্রেলা রেভলিউশন নামে চিহ্নিত করা হয়েছে। এই যে দেখো আমব্রেলা রেভলিউশন, দেখো যারা মানে ইয়ে করছে, এই যে তোমার আন্দোলন করছে, বেশিরভাগেরই মাথায় রং বেরঙের ছাতা আছে। এই জন্য এই বিপ্লবকে কি বলছে? আমব্রেলা রেভলিউশন বলছে। এইবার দেখো কিছু রঙিন বিপ্লব আমরা যদি একটু এক নজরে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ভেলভেট বিপ্লব হয়েছিল চেকোস্লোভাকিয়ায়, হ্যাঁ, গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এইখানে আর গুরুত্বপূর্ণ কি আছে? টিউলিপ বিপ্লব গুরুত্বপূর্ণ, কমলা বিপ্লবটা গুরুত্বপূর্ণ, ইউক্রেনে যেটা হয়, ঠিক আছে। এছাড়া ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল 1688 সালে, হয়েছিল কি? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয়েছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রঙিন কিছু বিপ্লব বা কিছু ইন্টারেস্টিং নামওয়ালা বিপ্লব, ঠিক আছে, যেগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো মোটামুটি এই বিপ্লবগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন ছিল। তোমরা যারা এতক্ষণ ক্লাস করেছো তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। এবং আমি আবারও বলছি, তোমাদের জন্য আমাদের কোর্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে 18 তারিখ থেকেই, ঠিক আছে। তোমরা যারা একেবারে এতদিন পর্যন্ত কোথাও ভর্তি হওনি, অনেকেই মনে করছো ফলাফল কেমন হবে না হবে কি হবে একটু দেখে তারপরে ভর্তি হই, তোমাদের জন্য এটাই কিন্তু সর্বশেষ সুযোগ। আর এরপরে এরপরে হয়তোবা এই এই কোর্সটাই হতে পারে তোমার একটা উসিলা, যেটার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যে প্রয়োজনীয় পড়াশোনা সেটা তুমি একসাথে করে কম্প্যাক্ট ওয়েতে তুমি করতে পারলে। না হয় পরবর্তীতে দেখা যাবে যে তুমি একলা হয়তোবা ঠিক ওভাবে গুছিয়ে নিতে পারবে না। তো তোমাদের অ্যাডমিশন যাত্রায় তোমাদের সাথে হেল্প করার জন্য বা তোমাদের সাথে থাকার জন্য স্কুল অফ এক্সিলেন্স সবসময় আগ্রহী, এবং আমরা সবসময় তোমাদের পাশে আছি। আশা করছি তোমাদের সাথে আমাদের কোর্সে দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যারা ভর্তি হতে চাও তারা আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা আমাদের কোর্সগুলো দেখতে পারো। আমাদের পেজে অনলাইনে ইনবক্সে নক করে তোমরা আমাদের সম্পর্কে আমাদের সকল তথ্য জানতে পারো। এবং তোমরা জানো এখন কিন্তু তোমাদের একটা বড় ছাড় চলছে আমাদের কোর্সে। ছাড় সম্পর্কে জানতেও তোমরা আমাদের ইনবক্সে নক করতে পারো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা, তোমাদের জন্য শুভকামনা থাকছে। আশা করি দুশ্চিন্তা তোমাদেরকে গ্রাস করবে না এবং তোমরা অপরাজেয় হয়ে সামনের দিকে উঠে আসবে। স্কুল অফ এক্সিলেন্সের মাধ্যমে আমরা সবাই এক্সেলেন্সে পৌঁছাবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আল্লাহ হাফেজ।